বন্ধুরা, অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুদীপা তার পিসিকে নিয়ে নবীনপুরের বাড়িতে আসে। বাড়ির দরজা খুলতেই সুদীপার চোখের সামনে ভেসে ওঠে বাবার সাথে কাটানো পুরনো অনেক স্মৃতি, অনেক সুখের মুহূর্ত, অনেক মান অভিমান। সব কিছু মনে পড়তে সুদীপার চোখে জল ছলছল করে। সুদীপা বিছানার ওপর বসে মন খারাপ করে আছে দেখে পিসি বলে, দিদিমণি, ও দিদিমণি, তোমার কি হয়েছে গো? তুমি এমন চুপ করে রইলে কেন? সুদীপা বলে, পিসি, এই বাড়িতে বাবার সাথে কাটানো কত স্মৃতি আছে আমার, তাই না? পিসি বলে, হ্যাঁ, তা তো থাকবেই। সুদীপা বলে, আচ্ছা পিসি, সৈকত তো গ্রেফতার হয়েছে। পিসি বলে, হ্যাঁ। সুদীপা বলে, তো আমরা কি আবারও এই বাড়িতে থাকতে পারি না? সব কিছু ছেড়ে ছুড়ে এই বাড়িতেই থাকলাম। পিসি বলে, এটা তুমি কি বলছো দিদিমণি? তোমার তো এখন বিয়ে হয়েছে, বিয়ের পরে মেয়েদের স্বামীর ঘরেই সব, সে চাইলেও অন্য কোথাও এভাবে থাকতে পারে না। সুদীপা বলে, কিন্তু আমার আর মিস্টার চৌধুরীর বিয়েটা তো সত্যি নয়। বিয়ের আগেই তো উনি বলেছেন উনি আমার থেকে কোনো কিছু আশা করেন না, ঠিক তেমনি আমিও যেন ওনার কাছ থেকে কোনো আশা না রাখি। পিসি, যে বিয়েটাই সত্যি নয়, যেই বিয়েটাই নিজেদের মনের ইচ্ছার বিরুদ্ধে জোর করে করা বিয়ে, সেই বিয়েটার অধিকারে আমি কেন ওখানে পড়ে থাকবো বলো তো? হ্যাঁ, এটা ঠিক, আমাকে বাবার স্বপ্ন পূরণ করতে হলে কলকাতায় থাকতে হবে, এটা ঠিক, কিন্তু তাই বলে একটি মিথ্যে বিয়ের অধিকারে আমি ওখানে থাকবো? পিসি বলে, এইসব কথা তুমি কি বলছো? হ্যাঁ, মনে মনে তোমরা যাই ভাবো না কেন, তোমাদের বিয়েটা তো সত্যি বিয়ে। তোমার এই সিঁথির সিঁদুর, হাতের শাখাপালা, সব কিছুই তো সত্যি। সুদীপা বলে, না পিসি, আমি নিজের দায়িত্ব অন্য কারোর কাঁধে দিয়ে তার বোঝা বাড়াতে চাই না। সুদীপার পিসি বলে, কিন্তু সেই মানুষটা তো কিছু বলেনি, সেই মানুষটা তো নিজের দায়িত্ব পালন করছে, আর তাছাড়া ওই বাড়িতে তোমার অধিকারও আছে। সুদীপা বলে, ওই বাড়িতে আমি আশ্রয় পেয়েছি পিসি, ওই বাড়ির অনেকে হয়তো অনেক ভালো, ওই বাড়িতে থাকার আমার একটাই উদ্দেশ্য, ডাক্তার হওয়া। আমার উদ্দেশ্য আলাদা, সেখানে অধিকারের কোনো জায়গা নেই। অন্যদিকে দেখানো হয় আদিত্যের বাড়িতে সবাই অভ্রর জন্য অপেক্ষা করে আছে। বড় মা মনে মনে ভাবে, ভগবান, তুমি আমার অভ্রকে পুজোর আগেই ফিরিয়ে দাও, অভ্র ছাড়া পুজো আমরা কেউ ভাবতেও পারছি না। তখনই সেখানে বড় একটি গাড়ি আসে। বাড়ির সামনে গাড়ি দেখে কাজের মেয়েটি ছুটে এসে বলে, অভ্র দাদাবাবু ফিরে এসেছে। বড়মা বলে, অভ্র ফিরে এসেছে? তুই কি করে জানলি? কাজের মেয়েটি বলে, আরে বাড়ির সামনে বড় গাড়িটা এসেছে, যে গাড়িতে করে অভ্র দাদাবাবু বাড়িতে আসে, প্রত্যেক বছর আসে না, সেই গাড়িটা। পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই সদর দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই তারা সৈকতকে দেখতে পায়। সৈকত হলো অভ্রর কলিগ। সৈকতকে দেখে আদিত্য বলে, সৈকত দা, তুমি? আর দাদাভাই কোথায়? হ্যাঁ, দাদাভাইকে তো দেখছি না। সৈকত তখন চুপ করে আছে। কি করে পরিবারের সবার সামনে কথাটা বলবে সে বুঝতে পারছে না। পরিবারের সবাই সৈকতের কাছে জানতে চায় অভ্র কোথায়। অনেক সময় জিজ্ঞাসা করার পরেই সৈকত বলে, অভ্র আর নেই। কথাটা শুনেই পরিবারের সবাই যেন আকাশ থেকে পড়ে যায়। এক মুহূর্তেই সবার মুখের হাসি মিলিয়ে যায়, সবার অঝরে কান্না চলে আসে। পরিবারের সবাই বলে, অভ্র নেই মানে? আদিত্য বলে, সৈকত দা, তুমি এসব কি কথা বলছো? দাদাভাই নেই মানে? দাদাভাইয়ের কি হয়েছে? কি হলো সৈকত দা? চুপ করে আছো কেন? উত্তর দাও। সৈকত বলে, অভ্র নেই, অভ্র মিসিং। অভ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অভ্রর বডিটাও আমরা কেউ কোথাও পাইনি। তাই সবাই ধারণা করে নিচ্ছে যে অভ্র আর কখনোই ফিরে আসবে না। কথাটা শুনেই পরিবারের সবাই বেশ চিৎকার করে ওঠে, বিশেষ করে বড়মা। বড়মা বলে, না, এটা হতে পারে না, এটা একদমই হতে পারে না। সৈকত, তুমি আমার সাথে এসো, এদিকে এসো। আমাদের বাড়িতে বড় করে পুজো হতো, জানো তো? আর এই পুজোতে এইখানটায় মা দুর্গাকে রাখা হয়, মা দুর্গার প্রতিমা রাখা হয়। আর অভ্র প্রত্যেক বছর নিজের হাতে প্রতিমা সাজায়। এবছর অভ্র ফিরবে, পুজোর আগেই ফিরবে, আর ওই প্রতিমা সাজাবে। আমার অভ্রর কিচ্ছু হতে পারে না, আমার অভ্র বেঁচে আছে, ও ঠিক বাড়িতে ফিরবে। পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু বড়মার এমন অবস্থা দেখে ইন্দিরা, অংশু সবাই বড়মাকে শান্ত হতে বলে। সেই সাথে আদিত্য বলে, বড়মা, তুমি কেন কাঁদছো? এভাবে কেন ভেঙে পড়েছো? সৈকত দাদা বলছে দাদাভাই নিখোঁজ হয়েছে, দাদাভাইকে পাওয়া যাচ্ছে না। আমার বিশ্বাস দাদাভাইয়ের কিচ্ছু হয়নি। আদিত্যের বাবা বলে, তুই এতটা নিশ্চিন্ত কি করে হচ্ছিস? আদিত্য বলে, আমি নিজের চোখে কোনো কিছু না দেখে আমি কোনো কিছু বিশ্বাস করি না বাবা, আমার মন বলছে দাদাভাই ফিরবে। অন্যদিকে পরমা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। পরমা ধপ করে মেঝেতে বসে পড়ে, পুরনো স্মৃতি মনে পড়তে থাকে। যদিও অভ্রর সাথে তার কাটানো খুব বেশি স্মৃতি নেই, তবে তাদের বিয়ের স্মৃতি, অভ্রর চলে যাওয়া, সবটাই মনে পড়তে থাকে পরমার। আর সবটা ভেবেই পরমা বলে, না না, এটা হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না।
পরমাকেও সবাই সান্ত্বনা দেয়। পরমা মনে মনে ভাবে, অভ্র এভাবে কেন চলে গেছিল? তবে কি আমার আর আদিত্যের সম্পর্কের কথা জানতে পেরেছিল? অন্যদিকে বড়মা এই সব কিছুর জন্য সুদীপাকেই দোষারোপ করতে থাকে। বড়মা বলে, আমি জানি এই সব কিছু কেন হয়েছে। এই সব কিছু হয়েছে ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা যবে থেকে বাড়িতে এসেছে তবে থেকে কোনো না কোনো অঘটন ঘটেই চলেছে। ওই মেয়েটা অপয়া। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, যদি আমার ছেলে না ফেরে ওই মেয়েটাকে আমি এই বাড়ি চৌকাট পেরোতে দেব না। আদিত্য বলে, বড়মা বলে, কি হলো আদিত্য, কি হলো তোমার? 2 দিন আগে ওই মেয়েটা তোমার ঘাড়ে চেপে এই বাড়িতে এসেছে, আর তোমার দাদা ভাইয়ের সাথে তোমার জন্মের পর থেকে সম্পর্ক। আদিত্য, তোমার দাদা ভাই আর নেই, এই পৃথিবীর কোথাও সে আর নেই, আর এই সব কিছু হয়েছে ওই মেয়েটার জন্য। তবু ওই মেয়েটা সম্পর্কে কিছু বললে তোমার গায়ে ফোসকা পড়ছে, তাই না? তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার এতই দরদ ওই মেয়েটার প্রতি। তখনই ইন্দিরা বলে, দিদি আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুমি কেন এই সব কিছুর জন্য বাচ্চা মেয়েটাকে দায়ী করছো বলো তো? ওর কি দোষ? তাছাড়াও পরমাও তো নতুন বিয়ে হয়ে বাড়িতে এসেছে। এটা শুনে বর্মা বলে, কি বললি তুই? আমার পছন্দ করা মেয়ের দিকে তুই আঙুল তুললি, পরমার দিকে আঙুল তুললি? আরে যা ক্ষতি হয়েছে তা তো ওই মেয়েটারই হয়েছে, আর তুই কিনা এখন ওই মেয়েটাকে কথা শোনাচ্ছিস। আমি বলছি সব কিছুর জন্যই সুদীপাই দায়ী, ওর জন্য এই সব কিছু হয়েছে। এই বলে সুদীপাকে অভিশাপ দিতে থাকে বড়মা। তখনই ইন্দিরা বলে, এমনটা করো না দিদি ভাই, মেয়েটা বাড়িতে আছে, বলো তোমার যা বলার তুমি আমায় বলো, ওকে কিছু বলো না। তখনই অংশ এসে বলে, ইন্দিরা তোমার এত বড় সাহস, তুমি ওই মেয়েটার জন্য বৌদির মুখে তর্ক করছো? এই বলে অংশু ইন্দিরাকে চড় মারতে চায়। তখনই পিছন থেকে আদিত্য হাত ধরে ফেলে। অংশু বলে, আদিত্য তুই কিনা আমার হাত ধরলি এইভাবে? আদিত্য বলে, বাবা তুমি মাকে মেরো না, এখানে মায়ের বড় বড় ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, তাই আমাদের সামনে তুমি কোনোদিন মাকে মারবে না। সুদীপাকে আমি বাড়িতে এনেছিলাম, তাই তোমার যদি মারতে হয় তুমি আমায় মারবে, তুমি মাকে একটা কথাও বলবে না। মার সাথে খারাপ ব্যবহার করো না বাবা। আদিত্যের কথা শুনে অংশ নিজেকে সামনে নেয়, আর অন্যদিকে বড়মা অবাক হয়ে আদিত্যের দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখানো হয় নবীনপুরে সুদীপা তার পিসিকে বলে, পিসি আজ রাতটা বরং আমি এখানেই থেকে যাই, কাল কাজ মিটিয়ে একবার বাড়িতে ফিরব। পিসি বলে, এভাবে এখানে থেকে যাবে? সুদীপা বলে, হ্যাঁ গো পিসি, এইভাবে এখানেই থেকে যাব। আর তাছাড়া আমার ড্যাম চোখের পাতাটাও কেমন জানি লাফাচ্ছে, মনে হচ্ছে কোনো কিছু একটা অঘটন ঘটবেই। পিসি বলে, দিদিমণি তবে এখান থেকে চলো না গো, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। সুদীপা বলে, না পিসি, আমি আজ রাতে এখানেই থাকবো। দেখো রোজ রোজ তো আর এভাবে আসতে পারবো না, একেবারে সব কাজ মিটিয়ে তারপরে বাড়িতে যাব। অন্যদিকে দেখানো হয় একজন বাচ্চা খেলছিল, হঠাৎ করেই ঝিলের ধারে তার বল চলে যায়। বাচ্চাটা তখন সেই বল নিতে গেলে দেখতে পায় একজন লোক শুয়ে আছে, আর এটা দেখে বাচ্চাটা খুব ভয় পেয়ে যায়। সে মরা মরা বলে চিৎকার করে ওঠে। আশেপাশে থেকে লোকজন ডেকে আনে, সবাই দেখে বুঝতেই পারে লোকটি এখনো বেঁচে আছে, তার কিছু হয়নি। তবে হ্যাঁ, যা বড় ডাক্তারবাবু যেহেতু নবীনপুরে এখন আর নেই, তাই লোকটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, সেখানে তার চিকিৎসাপাতি কে বা করবে। তাই লোকজন অভ্রকে নিয়ে মন্দিরে আসে। আর অন্যদিকে সুদীপা তার পিসিকে বলে, পিসি চলুন আমরা মন্দিরে যাই, মনটা কেমন অস্থির হয়ে আছে, মায়ের কাছে গেলে আমার মন খুব শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে আমার, চলুন আমাদের জীবনে যত দুঃখগুলো আছে মায়ের পায়ে নিবেদন করি। এই বলে পিসিকে নিয়ে সুদীপা মন্দিরে আসে। মন্দিরে এসে মাকে প্রণাম করতেই তখনই সুদীপা দেখে পিছন থেকে লোকজনেরা কাউকে একজনকে ধরে নিয়ে আসছে, লোকটি খুব আহত হয়েছে। সুদীপা ছুটে গিয়ে বলে, কি হয়েছে ওনার? তখনই লোকজন বলে, ঝিলের ধারে লোকটা পড়েছিল, কিন্তু বড় ডাক্তারবাবু নেই, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যে আর কী বা হবে, তাই তো মায়ের মন্দিরে নিয়ে এসেছি, বেঁচে ওঠার হলে এখানেই বেঁচে ফিরবে, আর যদি না হয় তো আমাদেরই বা কী করার আছে। তখনই সুদীপা গিয়ে অভ্রকে দেখে। সুদীপা পালস রেট চেক করে বলে, হ্যাঁ উনি তো এখনও বেঁচে আছেন। তখনই লোকজন বলে, এখনও তো বেঁচে আছি, কিন্তু কত সময় বেঁচে থাকবে তা তো বুঝতে পারছি না, চিকিৎসা না হলে কি আর এই রোগী বাঁচে? দেখো তো মনে হচ্ছে অনেক বেশি আহত হয়েছেন। সুদীপা বলে, না না, এভাবে আমরা একজন লোককে মরতে দিতে পারি না, ওনাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, প্রয়োজন পড়লে আমি ওনার চিকিৎসা করব, তোমরা বরং দেখো কোনো ভ্যানগাড়ি পাও কিনা। লোকজন তখন ভ্যানগাড়ি ডাকতে ওখান থেকে চলে যায়। সুদীপা বলেই তো জল দাও না, জল জল বলে চিৎকার করতে থাকে সুদীপা। তখনই ঠাকুরের সামনে সে জল দেখতে পায়।
ঠাকুরের পায়ের কাছ থেকে সেই জল নিয়ে এসেই অভ্র চোখে মুখে ছিটিয়ে দেয় সুদীপা। এরপরে সুদীপার মনে হয় তাকে গরম সেক দেওয়া প্রয়োজন, কিন্তু এখন সে কি করে গরম সেক দেবে? তখনই সুদীপা ঠাকুরের সামনে থাকা প্রদীপ নেয়। সুদীপা প্রদীপ নিতে পিসি বলে, দিদিমণি তুমি কি করছো? সুদীপা বলে, মায়ের প্রদীপ নিচ্ছি মা, আমি তোমার পুজোর জিনিসপত্র নিচ্ছি মা, তুমি কিছু মনে করো না, সে তো তোমারই সন্তান, বলো তাকে তো সুস্থ হতে হবে, বেঁচে ফিরতে হবে। এ বলে সুদীপা তার পিসির শাড়ির আঁচলে গরম সেক দিয়ে অভ্রর গালে, মুখে, গলায় সব জায়গায় গরম সেক দেয়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, একজন ডাক্তার হিসেবে সুদীপা চাইছে অভ্রকে প্রাণে বাঁচিয়ে তাকে বাড়িতে ফেরাতে। অন্যদিকে সুদীপা এখনো বুঝতে পারেনি এই অভ্রই হলো আদিত্যের দাদা, যে কিনা মিসিং। অভ্রর জ্ঞান ফিরলেই, অভ্র যখন তার নাম বলবে এবং পরিচয় দেবে, তখনই সুদীপা বুঝতে পারবে ইনিই হলেন আদিত্যের দাদা। আর তারপরেই সুদীপা অভ্রকে নিয়ে বাড়িতে ফিরবে। অন্যদিকে পরিবারের সবাই তো জেনেই গেছে অভ্র মিসিং, সে আর বেঁচে নেই, তাই সবাই শ্রাদ্ধের আয়োজন করবে। আর সেই অনুষ্ঠানে অভ্রকে নিয়ে ফিরবে সুদীপা। বড় মা সুদীপার সাথে খারাপ ব্যবহার করলে তখনই অভ্র এসে সদর দরজায় হাজির হবে, যেটা দেখে পরিবারের সবার ভুল ধারণা ভেঙে যাবে। সবাই বুঝতে পারবে অভ্র বেঁচে আছে। এত বড় একটা আঘাত। আর তারপরে সুদীপা অভ্রর জন্য যা কিছু করেছে সবটা শোনার পরেই বড় মার মনের কি একটুখানি বদল হবে? সুদীপার প্রতি বড় মার যে রাগ, যে অভিমান, সবটা কি খুঁজে যাবে? বন্ধুরা, কি হতে চলেছে অনুরাগের ছয়া ধারাবাহিকে? অনুরাগের ইচ্ছা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।